প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা প্রতি রাতে আমাদের এই আয়োজন দেখে থাকেন, কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই আজকের আয়োজনটি। এবং যেমনটা আমাদের সংবাদ শিরোনামে আপনারা শুনছিলেন, ঢাকার একটি স্কুল নিয়ে একেবারে আদালত পর্যন্ত গড়িয়েছে এবং জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয়, মদদ এবং শিক্ষা পাঠ্যক্রম থেকে শুরু করে নানান অভিযোগ সেই স্কুলটির বিরুদ্ধে। প্রিয় দর্শক, আমি লেখেড গ্রামার স্কুলের কথা বলছি, আপনারা জানেন এই বিষয়টি নিয়ে। এবং আজকে আদালত আরও 7 দিনের এবং তার পরিচালনা পরিষদ গঠন এবং সেখানে সেনাবাহিনীর কাউকে, শিক্ষা সংশ্লিষ্ট কেউ যাতে সেই ম্যানেজিং কমিটিতে থাকে এরকম একটি নির্দেশনা দিয়েছে। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বছরব্যাপী এটিএন নিউজ যে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছিল যে আমার সন্তান আমার শিক্ষা এ ধরনের একটি শিরোনামে, এবং সেখানেও কিন্তু জঙ্গিবাদের এই স্কুলটির নাম উঠে এসেছিল, যে জঙ্গিবাদের নানানভাবে। এবং আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সাম্প্রতিক সময়ে মিরপুর থেকে র্যাবের সঙ্গে কথোপকথনের যে অডিও রেকর্ডটি পাওয়া গেছে, সেখানে কিন্তু এই স্কুলের ছাত্রদের নানা তথ্য কিন্তু আছে। যেমনটা আজকে অ্যাটর্নি জেনারেল তার গণমাধ্যমে বলেছেন যে জঙ্গিবাদ সম্পর্কে এই স্কুলটির যে তথ্য প্রমাণ সেটি শুনে তিনিও রীতিমতো বিস্মিত হয়েছেন। আমরা সেটি নিয়ে কথা বলবো। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে অধ্যাপক মেজবা কামাল, ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব মোস্তফা জব্বারকে। মোস্তফা জব্বার, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। সাজু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অধ্যাপক ডক্টর মশিউর রহমান, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, তিনি থাকবেন, তিনি আর অল্প কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন। আমরা করবো, আমি আজকের অনুষ্ঠান শুরু করতে চাই মোস্তফা জব্বার আপনাকে দিয়ে। এবং যেমনটা বলছিলাম যে সিরিয়াতে যে যুদ্ধ করার অভিজ্ঞতা এই স্কুলের ছাত্রের রয়েছে, যেমনটা অ্যাটর্নি জেনারেল বলেছে, অন্যদিকে এই প্রথম জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয়। এবং সেই আপনি নিশ্চয়ই জানেন যে প্রাক্তন মেজর জাহিদ এই স্কুলের কর্মকর্তা ছিলেন এবং অনেকটা জঙ্গিবাদের সম্পৃক্ততা, এবং সেখানে মিরপুর জঙ্গি বিরোধী অভিযানে তিনি মারা গেছেন। নানা তথ্যপাত্র কিন্তু আছে। তাহলে আমাদের রাজধানীতে তো নতুন আতঙ্ক এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মোস্তফা জব্বার। ধন্যবাদ প্রণব। বস্তুত পক্ষে আমরা একটা দৃষ্টান্ত দেখেছি, যেটা চোখের সামনে এসছে, শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করেছিল এবং সেই প্রেক্ষিতে এটি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালত এই সম্পর্কিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে। আমি আপনাদের অনুষ্ঠানের কথাই বলবো, যে অনুষ্ঠানে আমরা যেই সব বিবরণগুলো দেখেছি, প্রতিবেদনগুলো আমার এখনও পর্যন্ত স্মৃতিতে কাজ করে। বহু শিক্ষা প্রতিষ্ঠানেরই একটি, দুটি, চারটি, 10টি নয়, শত শত বা হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে না, জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় না, বাংলাদেশের মূল যে ভিত্তি সেই ভিত্তিগুলোর সম্পর্কে শিক্ষার্থীদের কোনো ধারণা কাজ করে না। জাতির জনক বঙ্গবন্ধু তো দূরের কথা, প্রকৃতপক্ষে তারা এমনকি বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে বিরাজমান সরকার এবং তার যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা রাখে না। আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এখন এমন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেই জায়গাটিতে রাষ্ট্রের ভিত কেঁপে ওঠার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এটাকে দুদিক থেকে দেখতে চাই। একটা দিক হচ্ছে যে এটি কক্ষচ্যুত হচ্ছে, আমাদের রাষ্ট্রীয় ভিত্তির বাইরে চলে যাচ্ছে। এবং আপনি জানেন 3-4 ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে আমরা জঙ্গিবাদের উৎস খুঁজে পাবো, এটি প্রায় সকলেই জানেন। আমাদের ধর্মীয় শিক্ষার নামে কি হয়, মাদ্রাসাগুলোতে কি হয়, কওমি মাদ্রাসাগুলোতে কি হয়, এসব আসলে নতুন অথবা গোপন কোনো ঘটনা নয়। সেই ক্ষেত্রে প্রস্তুতপক্ষে এই একটিমাত্র স্কুলকে যদি আমরা জাস্ট প্রতীক হিসেবে দেখি, তাহলে বোধহয় আমাদেরকে বুঝতে হবে যে পুরো বিষয়টাকে যদি রাষ্ট্র গুরুত্ব না দেয়, সরকার যদি বিষয়গুলোকে সেইভাবে না দেখে, তাহলে কিন্তু এখান থেকে আমাদের উঠে আসার কোনো সম্ভাবনা। আমি খুব দুঃখের সাথে একটা কথা বলতে পারি, সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থায় বিরাজমান এই অশিক্ষার বিষয়টা, রাষ্ট্রবিরোধী তৎপরতার বিষয়টা, সন্ত্রাসের বিষয়টা, জঙ্গিবাদের বিষয়টা, এই বিষয়গুলোকে কেন জানি আমাদের শিক্ষা ব্যবস্থা
দায়িত্বে টিকিয়ে রাখা হয়েছে, একে সমূলে উৎপাত করার জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেই কাজগুলো কেন জানি করা হচ্ছে না। আমি খুব স্পষ্ট করে একটা জিনিস দেখি, এই স্কুলটির বাইরেও আমাদের নতুন প্রজন্ম, যে বাংলাদেশে আমরা এখন স্বাধীনভাবে বসবাস করছি, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে আমাদের নতুন প্রজন্ম, আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব সমাজ। সেই জায়গাটা থেকে এখন কিন্তু আমরা আমাদের একেবারে স্কুল তো দূরের কথা, বিশ্ববিদ্যালয় পর্যন্তও যদি ছাত্রছাত্রীদের খুঁজে বেড়াই, তারা বহুজন বলতে পারে না পাকিস্তান কেন ভাঙা হয়েছিল। আমরা এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে আছে, আমরা সেগুলো একটু দেখাতে চাই। আমি একটু মেজবা কামাল স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি নিশ্চয়ই প্রতিবেদনটিতে দেখেছেন যে যেখানে একজন সেই স্কুলের একজন শিক্ষিকা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয় অবৈধ আদেশ দিয়েছে, তারপর বলছেন যে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। এই যে কথাগুলো বলেন, বা আমি নিজে বলছিলাম যে তাদের বেশ কয়েকজন শিক্ষক আমাদের সঙ্গে টেলিফোনে যে কথা বলেছেন সেটাও হয়তো আমরা শোনাবো, কিন্তু এই যে একজন শিক্ষক তার নৈতিকতার জায়গা থেকে মিথ্যা বলছেন গণমাধ্যমে, তাহলে তিনি কি শিক্ষা দিবেন? মেজবা কামাল। জি, আপনি খুবই একটা ভ্যালিড প্রশ্ন করেছেন। আসলে এই স্কুলটা সম্পর্কে অভিযোগ তো নতুন নয়, এবং শুধু এই একটি স্কুল নয়, এরকম আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান, মানারত ইন্টারন্যাশনাল যদি বলেন বা নর্থ সাউথ ইউনিভার্সিটি বলেন, এরকম আরও অনেক প্রতিষ্ঠানের নাম বলা যাবে যে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে অভিযোগ রয়েছে। ঢাকায় অনেক প্রতিষ্ঠান আছে, সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক প্রতিষ্ঠান একটা বিশেষ মহল গড়ে তুলেছে, যারা এ দেশে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে, যারা এ দেশে অসাম্প্রদায়িক চেতনার বিরোধিতা করে, যারা এখানে একটা পাকিস্তানি কায়দায় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তো সেই শক্তি অত্যন্ত তৎপর। রাজনীতি মানে তারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার তো করেই, এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকেও তারা তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে, এবং কোমলমতি শিশুরা থেকে শুরু করে এই আমাদের তরুণ যুবারা, তারা কিন্তু তাদের দ্বারা পথভ্রষ্ট হচ্ছে। এবং আপনার মানে কতটা স্পর্ধা যে আপনার শিক্ষা মন্ত্রণালয় যে পদক্ষেপ নিয়েছে সেটাকে তারা যেভাবে মানে অবৈধ বললেন, হ্যাঁ, এবং যেন শিক্ষা মন্ত্রণালয়ের এটা করার কোনো অধিকার নাই, তো তারা যা করছেন সেটা করার অধিকার তাদের আছে, তারা বলতে চান। আর যেটা হচ্ছে যে আপনার দেখুন, তবে আমি তো মনে করি যে ওই স্কুলগুলোতে, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারা পড়ান, এমনকি আপনার সেখানে কারা তাদের সন্তানদের পাঠান, সেটাও কিন্তু খতিয়ে দেখা দরকার। কেননা আপনার নিশ্চয়ই এমন অনেক অভিভাবক আছেন যে যারা বিষয়টা না জেনে না বুঝে তাদের সন্তানদের পাঠান, কিন্তু আবার এরকম অনেকেই আছেন যে যারা কিন্তু তাদের মতাদর্শিক কারণেই এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে তাদের সন্তানদেরকেও পর্যন্ত পাঠান। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে খতিয়ে দেখা দরকার। এবং আমি বরং একটা বিষয় দেখে অবাক হচ্ছি যে আপনার এই স্কুলের বিষয়ে রিপোর্ট কিন্তু বহুদিন আগে এসছে, সেটা আপনার বহুদিন আগে, মানে সে বছর পেরিয়ে গেছে বা তারও আগে এসছে, বিভিন্ন সময় আসছে, কিন্তু আপনার এই স্কুলটা বন্ধ করার জন্য 3টে রিট পিটিশন করতে হয়েছে। সেই রিটের প্রেক্ষিতে কিন্তু আপনার পদক্ষেপ নেওয়া হয়েছিল। তো এই রিট কেন করার প্রয়োজন হলো, কেন আগের থেকে আপনার এই ব্যাপারটা ইনভেস্টিগেটেড হয়ে এই ব্যবস্থাটা শিক্ষা মন্ত্রণালয় নিল না? নিয়েছে তারা, অভিনন্দন, দেরিতে হলেও নিয়েছে, কিন্তু এটা আরও আগে নেওয়া উচিত ছিল। এবং এরকম আরও যেসব প্রতিষ্ঠান আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আরেকটা যেটা, যে হাইকোর্টের যে রায়টা দিল, যে হাইকোর্টের সেই রায়টাকে নিয়েও আমি প্রশ্ন তুলতে চাই যে তারা কি আপনার জাতির যে সুদূর প্রসারী যে মঙ্গল, সেই মঙ্গলের চিন্তাটা তারা করবেন, নাকি তারা আপনার তাদের কি বিবেচনা থাকে স্যার, যে সেই বিবেচনা থেকে তারা এই প্রশ্নের সূত্র ধরে আপনি যে প্রশ্নটি করছেন, এই প্রশ্নটি কিন্তু আমাদের সঙ্গে আজকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন মোতাহার হোসেন সাজু, তার কাছে কিন্তু ঠিক এই একই প্রশ্ন করতে পারি। সাজু ভাই, কি বলবেন? আপনি দেখবেন
একটি ফরাসি প্রবাদ আছে, লা স্যালিউট টিউ পিপুল এস্ট লা সুপ্রিম, অর্থাৎ দ্য সেফটি অফ দ্য পিপুল ইন দ্য হাইয়েস্ট ইজ দ্য হাইয়েস্ট ল। এই ক্ষেত্রে বাস্তবে যে ঘটনা ঘটে গেছে, অর্থাৎ এই স্কুলের যে শিক্ষক ছাত্র এরা আগে থেকে এই জঙ্গি কার্যক্রমে ইনভলভ ছিল, যার কারণে ইতিমধ্যে অলরেডি এই স্কুল থেকেই সিরিয়া দিয়ে ট্রেনিং করে তারা সেখানে হয়তো মৃত্যুবরণ করেছে, অথবা কেউ আবার এখানে পৃষ্ঠপোষকতা করার জন্য দেশেও ফিরেছে। ইতিমধ্যে যে মিরপুরে যে ঘটনা ঘটেছে সেখানে মেজর জাহিদ, সে এখানেই শিক্ষক ছিলেন, তিনিও সেখানে মৃত্যুবরণ করেছেন। অলরেডি ল এনফোর্সিং এজেন্সির সাথে এক পর্যায়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, যার কারণে সে ফায়ারে মারা গিয়েছেন। এখন যে বিষয়টা আসলে খতিয়ে দেখতে চাই, এটা দেখতে হবে আর অনেক নিচ থেকে। আমাদের স্যার মেজা কামাল স্যার একটা বিষয় বলেছেন, এখানে শিক্ষক কারা, স্টুডেন্ট কারা, এই স্টুডেন্টদের অভিভাবক কারা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই দেখা দরকার। কারণ আপনারা দেখবেন তদন্তে বেরিয়ে এসেছে এখানে শিক্ষক, সমস্ত শিক্ষক যারা, তারা হিজাব পরেন, বোরকা পরেন। ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে সবচেয়ে আল্ট্রা মডার্ন যে সমস্ত ছেলেমেয়েরা থাকে, স্বাভাবিকভাবে মডার্ন ধারাবাহিকতা নিয়ে যারা বিচরণ করে, তারাই সাধারণত ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। কিন্তু এক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া সত্ত্বেও তাদের মধ্যে যে মৌলবাদের যে শিক্ষা, ধর্মান্ধতার যে শিক্ষা, ঠিক সেই শিক্ষা দেওয়া হচ্ছে, যার কারণে সজীব ভাই একটা রাজনৈতিক প্রশ্ন করতে চাই যে স্কুলের সংশ্লিষ্টদের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা রাজনৈতিক কোনো পেছনের শক্তি আপনারা খুঁজে পেয়েছেন কিনা? এটা অবশ্য একটি পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় যে উপপরিদর্শক দুজন তদন্ত করেছে, এইখানে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেই বিষয়গুলো তো আর তদন্ত হয়নি। ফৌজদারি কার্যক্রম যে বিষয়গুলো ল এনফোর্সিং এজেন্সি তদন্ত করবে, সেখান থেকে সেগুলো অবশ্যই বেরিয়ে আসবে। কারণ আমরা আসলে যে কথাটি বলছিলাম যে প্রিয় দর্শক, আমাদের সহকর্মীরা আপনারা নিশ্চয়ই জানেন যে বছরব্যাপী একটি আমরা রিপোর্ট করেছিলাম যে আমাদের সন্তান আমাদের শিক্ষা, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। এবং সেখানে কিন্তু আমার সহকর্মী সাব্বির আহমেদ একটি প্রতিবেদন তৈরি করেছিল এই স্কুল নিয়ে, এবং কারা কারা এই স্কুলের ছাত্র কিভাবে কিভাবে জঙ্গিবাদে জড়িয়েছিল, কিভাবে সিরিয়াতে গিয়ে যুদ্ধ করেছিল। আমরা সেই প্রতিবেদনটি একটু দেখে এসে দর্শক আপনাদের কথা শুনব। অবসরপ্রাপ্ত মেজর জঙ্গি জাহিদুল ইসলামের মৃত্যুর পর থেকে আলোচনায় লেকহেড স্কুল। সেনাবাহিনী থেকে চাকরি ছাড়ার পর এই স্কুলেই 3 মাস প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জাহিদুল। লেকহেড গ্রামার স্কুলের ছাত্র ও অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুলের শিক্ষা পদ্ধতির বিশেষত্ব সম্পর্কে জানার চেষ্টা করা হয়। ইসলামিক স্কুল একটা, সবাই এখানে হিজাব টিজাব পরে আসে, মেয়েরা বই ফলো করে করাচ্ছেন, বাচ্চাদের বেসিকটাকে শক্ত করছেন, কিছুটা আমাদের ইসলামিক এটা ওনারা মেনটেন করে, আমরা উই অ্যাপ্রিশিয়েট। এই স্কুল সম্পর্কে জানতে চাইলে একজন অভিভাবক উল্টো এই স্কুল সম্পর্কে এটিএন নিউজের আগ্রহের কারণ জানতে চান। এমনকি তিনি রীতিমতো এটিএন নিউজের রিপোর্টিং টিমের ভিডিও করেন। মেজর জাহিদ ছাড়াও এই স্কুলের আরও বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষকের জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। এদের মধ্যে তেজিব করিম 2004 সালের আগস্টে পুনরায় যোগ দিয়ে 2007 সালের মার্চ পর্যন্ত এখানেই শিক্ষকতা করেন। লন্ডনে বিমান হামলায় সংশ্লিষ্টতার কারণে সাজাপ্রাপ্ত জঙ্গি রাজীব করিমের আপন ভাই তেজিব নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুসলিমিনের সদস্য। আহমেদ ওয়াদুজ্জুম্মন ওরফে সাইফুল ওরফে অর্ণব 2014 সালের 11 নভেম্বর গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হন। সাইফুল লেকহেড গ্রামার স্কুলের ধানমন্ডি শাখার কম্পিউটার শিক্ষক ছিলেন। আনসারুল্লাহ বাংলা টিমের আইটি শাখার দেখাশোনার দায়িত্বে থাকা সাইফুল আল কায়দার সাময়িকী ইন্সপায়ারের 5ম খণ্ডের অনুবাদ করেন। লেকহেড গ্রামার স্কুলের গণিতের শিক্ষক ছিলেন মনিরুজ্জামান মাসুদ। 2008 সালের 18 সেপ্টেম্বর রাজশাহীতে হিজবুত তাহরীরের লিফলেট দেওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। লেকহেড গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন জেনিফার আহমেদ। বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গোলাম মাওলার স্ত্রী জেনিফার নিজেও হিজবুত তাহরীরের সঙ্গে যুক্ত ছিলেন। লেকহেড গ্রামার স্কুলের আরেক শিক্ষক জোবাইদুর রহমান 90 জেএমবির সঙ্গে যুক্ত। তিনিও ধানমন্ডি থেকে বেশ কিছুদিন ধরে নিখোঁজ। পান্থপথের আশরাফ মোহাম্মদ ইসলাম এই স্কুলেরই ছাত্র ছিলেন। আশরাফও পরিবার থেকে নিখোঁজ। লেকহেড গ্রামার স্কুলের শিক্ষক মঈনুদ্দিন শরীফ জঙ্গি সংগঠন
জামায়াতুল মুসলিমিন, বর্তমান আনসারুল ইসলামের সঙ্গে যুক্ত। 2013 সালে কলাবাগানের ক্রিসেন্ট রোডের বাসা থেকে সপরিবারে নিখোঁজ হন। রাজধানীর রূপনগরে পুলিশি অভিযানে নিহত মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলাম এই স্কুলের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। এর আগেও এই স্কুলের বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার তথ্য প্রমাণ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ ব্যাপারে তারা মুখ খোলেননি। মুখ না খুলে তারা জন্ম দিচ্ছেন নানা রহস্যের। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। মোস্তফা জব্বার, আপনার কাছে আসতে চাই এবং এই প্রতিবেদনের বাইরেও আরও যে তথ্য উপাত্ত আছে, প্রায় 61 পৃষ্ঠার একটি প্রতিবেদন আমাদের হাতে আসে এবং সেই জায়গাটিতে প্রায় 100-এর উপর ছাত্র, কর্মকর্তা, কর্মচারী যারা নানাভাবে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো কিন্তু এসছে। মোস্তফা জব্বার, আপনার একটু মন্তব্য শুনতে চাই। না, আমি যেই প্রতিবেদনটি দেখলাম তাতে আমার কাছে মনে হয়েছে যে এই রকম ভয়ঙ্কর একটি পরিস্থিতি কেমন করে একটি রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের মতন রাষ্ট্র ব্যবস্থা হজম করছে, এটি সহ্য করে এতদিন পর্যন্ত চলছে, যে বিবরণটি আপনাদের প্রতিবেদনের মধ্যে এসছে, আমার মনে হয় না জঙ্গিবাদ খোঁজার জন্য আমাদের এখন সিরিয়া যাওয়া দরকার অথবা অন্য কোথাও যাওয়া দরকার। বেসিক্যালি আমার ঘরের পাশে যদি এই অবস্থা বিরাজ করে এবং সেটির বিরুদ্ধে যদি আমি কোনো ব্যবস্থা গ্রহণ না করি, আমার কাছে তথ্য থাকার পরেও যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়, কী কারণে যে এই স্কুলটির এই টোটাল বিভ্রান্ত, আপনি কতগুলো শিক্ষকের নাম দেখলেন এবং কি পরিমাণ সংশ্লিষ্টতা তাদের দেখতে পেলেন এবং যে নামগুলোর সাথে আনসারুল্লাহ বাংলা টিম সহ যাদের সাথে সম্পৃক্ততার কথা বলা হয়েছে, এরকম একটি অবস্থা আমি কল্পনাও করতে পারি না যে আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারব না। এবং মেজবাহ কামাল যথার্থভাবেই বলেছেন যে আমাদের আইন এমন কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হচ্ছে, সেই জায়গাটাকেও আমাকে রক্ষা করতে হবে। বা যারা কথা বলছেন যে শিক্ষা মন্ত্রণালয় একটা অবৈধ আদেশ দিয়েছে কিংবা জঙ্গিবাদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এই যে কথাগুলো সেই প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন, তাহলে তারা কোথায়? না, আপনার প্রতিবেদন থেকে যে তথ্যগুলো এসছে আমি অন্য কোথাও বাদ দিই না, স্রেফ এটিএন নিউজের যে প্রতিবেদনটি আছে সেই প্রতিবেদনটির উপরে ভিত্তি করে আমার তো মনে হয় একটি চূড়ান্ত ধরনের অভিযান পরিচালনা করা উচিত। খুব সুন্দরভাবে বলেছেন কাদের সন্তানরা ওখানে লেখাপড়া করে, কারা আপনার এই কথা সূত্র ধরে যে কাদের সন্তানরা এখানে পড়াশোনা করে, এবং আপনারা ভিডিও ফুটেজে দেখেছিলেন যে গাড়ির ভিতর থেকে কালো গ্লাসের একটি গাড়ির ভেতর থেকে মোবাইল ফোনে ভিডিও করা, আমরা কিন্তু তার পরিচয় পেয়েছি এবং একটি রাজনৈতিক দলের মোহাম্মদপুর শাখার সহসভাপতির স্ত্রী তিনি, সেটিও আমরা বের করতে পেরেছি। আমরা সেগুলি নিয়ে শুনবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই। মেজবাহ কামাল, বিরতির পর আমি এই বিষয়টি নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিজের সঙ্গে থাকুন। এই ধরেন 10 প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন এটিএন নিউজ এবং আমরা নিউজ আওয়ার এক্সটার মধ্যে রয়েছি। শিক্ষা অশিক্ষা আমাদের আজকের শিরোনাম। আমরা ডক্টর মশিউর রহমান স্যার আমাদের মাঝে এসছেন, আমরা তার কাছে যাব। স্যার, আপনি ভাবতে থাকুন কি বলবেন, আমরা একটু মেজবাহ কামাল স্যারের কাছ থেকে শুনে আসতে চাই। যে স্যার, যেমনটা বলছিলাম বা আপনারাও বলছিলেন যে যাদের সন্তানরা সেখানে পড়ে তাদের কি পরিস্থিতি, কিংবা তারা যেভাবে কথা বলছেন, আমরা এখনো পর্যন্ত জানি প্রায় 1170 জনের মতো ছাত্র সেখানে আছে, শিক্ষার্থী রয়েছে, এবং তাদের পরীক্ষা এবং নানান বিষয় দিক ঠিকঠাক করলে যে পরিস্থিতিটি দাঁড়ায়, যে তাহলে আমরা নতুন প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছি? মেজবাহ কামাল। জি, নিশ্চয়ই আমরা যে ছাত্রছাত্রীরা সেখানে পড়ে তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের অভিভাবকদের মতো আমরাও নিশ্চয়ই চিন্তিত। কিন্তু কথা হচ্ছে যে স্কুলটিতে তার অভিভাবকরা তাদেরকে পাঠিয়েছেন, সেই স্কুলটি তাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, শিক্ষার নামে কোন অশিক্ষার গহ্বরে নিয়ে যাচ্ছে। এবং সেইখানে হয়তো তারা মনে করছেন যে ধর্মীয় শিক্ষা তারা সেখানে প্রমোট করছে, কিন্তু ধর্মীয় শিক্ষার নামে যদি সেটা জঙ্গিবাদে পৌঁছে দেওয়া হয়,
সেটা যদি তাদেরকে আমাদের জাতীয় চেতনা থেকে যোজন যোজন দূরে ঠেলে দেওয়া হয়, তাহলে তো সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না, সেটা তার সন্তানের জন্যও ভালো না। এবং আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি, আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে এই স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, তার বদলে সেইখানে সকালবেলা আপনার সূরা পড়ানো হয়। এখন সূরা তেলাওয়াত করা সেটা তো খুবই ভালো কাজ, কিন্তু সেটা জাতীয় সঙ্গীতের বদলে কেন করতে হবে, জাতীয় সঙ্গীতের জায়গায় সেটাকে কেন আনতে হবে? কাজেই সেই জায়গাটা, এটা যখন করা হয় তখন নিশ্চয়ই একটা বিশেষ উদ্দেশ্যে এটা করা হয়। এই স্কুলে কি জাতীয় পতাকা ওঠে? বা এরকম আরও বহু স্কুল আছে, যে কথা মুস্তফা জব্বার ভাই বলছিলেন, এরকম স্কুলগুলো আসলে কি করতে চায়? এই সমস্ত স্কুলগুলো কি জাতির জনককে চেনায়, বঙ্গবন্ধুকে চেনায়? এটা কি আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্বকে চেনায়, শহীদদেরকে চেনায়? এরা কি পাকিস্তানি হানাদার বাহিনীর যে নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, ধর্ষণ, সেগুলোর সাথে পরিচয় করে, মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে পরিচয় করে? এরা কি বাংলাদেশকে ভালোবাসতে শেখায়, বাংলাদেশের নদ নদী, প্রকৃতি, মানুষকে ভালোবাসতে শেখায়? এই জায়গাগুলো এরা কি রবীন্দ্রনাথকে শেখায়, নজরুলকে চেনায়? এরা কি জীবনানন্দকে চেনায়? এদেরকে বাদ দিয়ে তাহলে কি শিক্ষা হয় এখানে? এই বিষয়গুলো খুব জরুরি। কিন্তু আমি মনে করি যে আপনার শিক্ষার নামে যদি অশিক্ষা হয়, তাহলে সেই অশিক্ষা কিন্তু আমাদের প্রজন্মকে কলুষিত করবে। কাজেই সেটা যেন না হয়, সেটা দেখা দরকার। আর আমি মনে করি যে আমি কিন্তু আবারও সেই কথায় আসতে চাই যে আপনার যে ধরুন আমাদের হাইকোর্ট থেকে যে রায়টা দেওয়া হলো, সেখানে নিশ্চয়ই এভাবে অ্যাপ্রোচ করা হয়েছে যে কোমলমতি শিশুদের কি হবে, এবং সেখানে সেজন্য স্কুলটাকে খুলে দেওয়ার 1 সপ্তাহের মধ্যে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু আমি তো প্রত্যাশা করতে পারি যে হাইকোর্ট নিশ্চয়ই কি অভিযোগে এটা করা হয়েছে এবং সেই অভিযোগের কি সুরাহা হলো, সে বিষয়টাকে দেখবেন, তাদের রায়ের মধ্যে তার প্রতিফলন থাকবে। তো তা না হলে, যেমন ধরুন আমি একটা কথা বলে এখানে যুক্ত করি যে আপনার সুপ্রিম কোর্টে আমাদের মাননীয় প্রধান বিচারপতি সহ 5 জন বিচারপতির সমন্বয়ে যে বেঞ্চ, সেই বেঞ্চ যে রায়টা দিল, দেখুন সেই রায়ের মধ্যে বলা আছে যে এখানে আপনার মানে কমিটিকে পরিবর্তন করতে হবে। 2 নম্বর হচ্ছে যে সেখানে ডিভিশনাল কমিশনার সেখানে প্রধান দায়িত্বে আসবেন, এবং সেখানে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে থেকে, শিক্ষা কোর্ট থেকে একজনকে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করার কথা সেখানে সরাসরি বলা হয়েছে। আমি তো প্রশ্ন করতে চাই যে একজন প্রিন্সিপাল সেখানে কি করবেন, কারণ সেখানে একাধিক শাখা আছে, সেই শাখাগুলো প্রত্যক্ষভাবে পরিচালনার মতো অ্যাডিকুয়েট ব্যবস্থা কি? আর তাছাড়া কমিটিটা কে করবে? আপনার ওখানে যারা আছে, যারা এই স্কুলটা চালাচ্ছে, যারা এই স্কুলের মালিক, তাদেরকে মালিক রেখে, এবং ওই গ্রুপের মধ্যে যদি এক্সকে বাদ দিয়ে ওয়াইকে নেওয়া হয়, এক্স ওয়াই এখন কমিটিতে আছে, তাকে বাদ দিয়ে যদি জেড একে নেওয়া হয়, তাহলে কি হবে আপনার? ও আমরাই থাকবে, ও তো আরাম হবে না। তো ফলে আপনার সে জায়গায় আমি মনে করি যে এইখানে বাহিরে থেকে, এখানে প্রশাসনিকভাবে সমাজের অন্যান্য যে মানে বিদ্যায়তনের সাথে যুক্ত যারা বিশিষ্ট শিক্ষাবিদ আছেন, তাদের মধ্যে থেকে, প্রশাসনের মধ্যে থেকে সেইখানে, এবং এখানে যে অবস্থা, এখানে তো আমি বলবো যে আপনার পুলিশ, র্যাব এবং মানে আপনার সেনাবাহিনী থেকে সেখানে সংযুক্তির যে প্রসঙ্গগুলো মানে পার্টিনেন্টভাবে এসে যায়। কারণ এইখানে যে ভয়াবহ ইনভলভমেন্টের কথা আমরা পেলাম, সে তো আপনার মানে অকল্পনীয়। এবং এতদিন ধরে রাষ্ট্র কি করছে এখানে বসে, এগুলো নিয়ে কেন তদন্ত হয়নি, কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি, এই বিষয়গুলোই আমি আসলে প্রশ্ন তুলতে চাই। স্যার অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ডক্টর মশিউর রহমান স্যার আছেন। স্যার, আপনার কাছে যে শিক্ষার্থীরা আছে, একটা অসুস্থ হয়ে বড় হচ্ছে, অশিক্ষা নিয়ে বড় হচ্ছে, সমাজে কিন্তু এর একটা বিরূপ প্রভাব অবশ্যই পড়বে। স্যার, আপনার কি অভিমত? প্রণব, ধন্যবাদ আপনাকে। আমরা এই আলোচনাগুলো যখন শুনছিলাম, নিশ্চয়ই ভেতরে ভেতরে আমরা শঙ্কিত হই, এবং যে আশঙ্কা আপনিও প্রকাশ করছেন যে আমরা একটা প্রজন্মকে নস্যাৎ করছি কিনা, ধ্বংস করে দিচ্ছি কিনা। আসলে এর তো একটা পরিপ্রেক্ষিত আছে, এবং সেই পরিপ্রেক্ষিত বলে যে যখনই একটি ইসলামী রাষ্ট্র কায়েমের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দল এবং জোটসমূহ এগিয়েছে, তখন তারা শুধুমাত্র 1-2 প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানকে ধরেনি,
গোটা অর্থনীতির মধ্যে মেডিকেল কলেজ, ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠানকে তারা প্রায়োরিটি দিয়েছে, কিন্তু প্রায় প্রত্যেকটি সেক্টরে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনে, আমলাতন্ত্রে, তার ভেতরেও কেমন করে প্রবেশ করে গোটা ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণে আনা যায়, মূলত সেই পরিকল্পনা নিয়েই বাংলাদেশে জঙ্গিবাদ এবং এই ধর্মতন্ত্রের যে বিকাশ সেটি এগুচ্ছিল। সুতরাং এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বড় পরিকল্পনার একটি অংশ হয়তোবা একভাবে উদ্ঘাটিত হচ্ছে, কিন্তু আমরা এই চ্যালেঞ্জটার মধ্য দিয়েই কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি। তবে হ্যাঁ, এখন যেটি হয়েছে যে আমাদের প্রজন্মের একটি ক্ষুদ্র অংশ, আমি এখনও মনে করি প্রজন্মের একটি ক্ষুদ্র অংশ এই বিপদগ্রস্ত অবস্থার মধ্যে আছে, কিন্তু আমাদের মেইন স্ট্রিম এখনও আমি মনে করি যথেষ্ট সজাগ সচেতন রয়েছে। সুতরাং যে অংশটি নিয়ে আমরা চিন্তিত, ডেফিনেটলি এটিকে ইগনোর করার কোনো স্কোপ নেই, সেটিকে দ্রুত আমরা নিয়ন্ত্রণে আনার যে ব্যবস্থা সেটি দরকার। এখন সমস্যাটা হলো এই নিয়ন্ত্রণের জন্য যে মনিটরিং দরকার, সেই মনিটরিংয়ে যে সৎ, শক্তিশালী, মানবিক গুণাবলীর দেশপ্রেমিক মানুষ দরকার, সেই মানুষগুলো জায়গা মতো বসছে না অথবা সেই নিয়ন্ত্রণটি হচ্ছে না। যে কারণে সরকারের দিক থেকে আমি এটি বলবো যে এক ধরনের মনিটরিংয়ের দুর্বলতা, সেটি স্ব মন্ত্রণালয় হোক, সেটি প্রশাসন হোক, সেই দুর্বলতাগুলো রয়ে গেছে। আমরা মশিউর রহমান আমরা একটু আসবো, কিন্তু মানে যে কথা বলছিলেন যে আসলে মনিটরিং কিংবা আমাদের খুব একটা আগ্রহ জাতীয় সঙ্গীতের বিষয়টি কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাসের বিষয়টি যেটি মেজদা কামাল স্যার বলছিলেন, আমরা তার কাছাকাছি আরেকটি একাডেমিয়া স্কুল, আপনারা জানেন যে আমাদের সেই ধারাবাহিক ব্যাপী বছরব্যাপী যে খোঁজ, যে আমাদের সন্তান আমাদের শিক্ষা, সেখানে আমরা জানতে চেয়েছিলাম, আমাদের প্রতিবেদক প্রশ্ন করেছিল যে আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস সেখানে পড়ান কিনা। আমরা অনেক স্কুলে এসে প্রশ্ন রেখেছিলাম। আমরা ছোট্ট একটু ভিডিও দেখিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই। পড়াই না, তবে ক্লাস 7 পর্যন্ত একটা বই আছে, একটা সাবজেক্ট আছে, তো 8 থেকে আমাদের চয়েস হয়, সাবজেক্ট চয়েস হয়। স্টুডেন্টরা নিচ্ছে না বলে আমরা পড়াচ্ছি। মনে হয় ওদের বই পছন্দ হয় না, না কি মেবি ও টিচাররা, আমরা উই আর নট, ভবিষ্যতে হয়তো আমরা স্টার্ট করতে পারি, কারণ বাংলাদেশ উই হ্যাভ দ্য চিলড্রেন, ওনাদেরকে জানতে হবে বাংলাদেশ সম্বন্ধে। ভবিষ্যতে আমরা স্টার্ট করতে পারি, তবে এখন করছি না। মেজদা কামাল, যে স্টুডেন্টরা নিচ্ছে না দেখে আমরা পড়াচ্ছি না, জঙ্গিবাদ পড়াচ্ছি, কি বলবেন? এটা তো কোনো বক্তব্য হতে পারে না, তাই না? স্টুডেন্ট তো তার কারিকুলাম, তার কোর্স ডিসাইড করে না, এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিসাইড করে। এবং আসলে ম্যানেজমেন্টেরই বা আপনার এতটা স্বাধীনতা কেন থাকবে? আমার দেশের প্রশ্নে, আমার সংস্কৃতির প্রশ্নে, আমার ইতিহাসের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, শহীদের প্রশ্নে, হ্যাঁ, এবং যারা রাজাকার আলবদর এবং যারা আমাদের নির্যাতক পাকিস্তানি সেনাবাহিনী, এই সমস্ত প্রশ্নে আমার নতুন প্রজন্মকে জানানোটা বাধ্যতামূলক করতে হবে। এবং এই ব্যাপারে আমরাও পড়াচ্ছি না, নিচ্ছে না বলে আমরা পড়াবো না, এটা বলার মানে হচ্ছে নাকি আমরাই চাচ্ছি না, যে এটার মানে হচ্ছে যে আমরা আসলে চাচ্ছি না। জি, আমরা একটু সাজু ভাইয়ের কাছে যেতে চাই। সাজু ভাই, এই যে বিষয়টি, আইনের ব্যাপার অনেক কিছু আমরা বলার চেষ্টা করি, কিন্তু এই যে ইতিহাস বিকৃতি কিংবা এই যে বাংলাদেশকে অস্বীকার করা বা শিক্ষাক্রমে নিচ্ছে না বলে পড়াচ্ছি না, এই ধরনের কথা বলে পার পেয়ে যাওয়া, আইনে কি আসলে এগুলোর কোনো প্রতিকার নেই? বাস্তবে যে কথাটা এসেছে বলে আসলে কারিকুলাম ডিসাইড করবে আসলে ম্যানেজমেন্ট বোর্ড অথবা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যারা রিলেটেড তারা, কিন্তু সেই ক্ষেত্রে যদি মনে করা হয় বলে না অভিভাবক অথবা একজন ছাত্র বা ছাত্রী সেটা নিচ্ছে না, এটা আমার মনে হয় না এটা আসলে যুক্তিপূর্ণ কথা। বাস্তবে শিক্ষকদের এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং ম্যানেজমেন্ট যেটা তাদেরও সেই ভূমিকা থাকতে হবে, কারণ দেশ সৃষ্টির যে ইতিহাস, এই সৃষ্টিকে যে অস্বীকার করে তাহলে সে কি হয়? কথা বলে দিতে চাই, সেখানে সেকশন, এই সন্ত্রাস বিরোধী আইন 2009-এর সেকশন 18-তে আছে, অর্থাৎ যদি কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান যদি কোনো জঙ্গি কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকে বা লিপ্ত থাকে, সেক্ষেত্রে নিষিদ্ধ করার অটোমেটিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার নিষিদ্ধ করতে পারে। সেটা অবশ্যই করতে পারে। আমাদের মোস্তফা জব্বারের একটু কথা শুনতে চাই। মোস্তফা জব্বার, এই যে বিষয়টি, যে মুক্তিযুদ্ধটা আপনারা করলেন, যে স্বাধীনভাবে বাংলাদেশকে পরিচালিত করার চেষ্টা করছেন, সেই বাংলাদেশ স্টাডিজ পড়া হবে না, কেউ পড়ছে না, তাই আমরাও পড়াচ্ছি না,
কি বলবেন? দেখেন, এটা তো চয়েসের বিষয় না। চয়েস যদি করতে হয় তাহলে বাংলাদেশ ছেড়ে দিয়ে তারপরে চয়েস করা উচিত, যে ঠিক আছে আমি বাংলাদেশে থাকি না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আমার পড়ার দরকার নাই। আমরা এই বিষয়টাকে কিন্তু আসলে খুবই সিরিয়াসলি মনে করি। শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের দেখা উচিত। একটি ছোট্ট সুখবর আমি দিতে পারি, সেটি হচ্ছে আমরা কাজ করছিলাম যে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে, আইনটির সর্বশেষ যে সভাটি হয় সেই সভাতে আমরা একটা চমৎকার বিষয় যুক্ত করতে পেরেছি। এর মধ্যে একটি ধারা যুক্ত করা হয়েছে, যদি বাংলাদেশের কেউ বঙ্গবন্ধু অর্থাৎ জাতির পিতা কিংবা মুক্তিযুদ্ধ এবং এই বিষয়গুলোর বিরুদ্ধে কোনো প্রচারণা করে অথবা এর কোনো ধরনের অপপ্রচার করে, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি যেই জায়গাটার মধ্যে মনে করি সেটি হচ্ছে ঠিক একইভাবে শিক্ষার ক্ষেত্রে এই জিনিসটি মেজবা কামাল যেই জায়গাটার মধ্যে মন্তব্য করেছেন, আমি মনে করি যে এখানে অপশন দেওয়ার কিছু নাই, এবং এটি আমার 6, 7, 8, 9, 10 এইখানে এসে পড়বে সেটা মনে করার কারণ নাই। আমি মনে করি একদম শৈশব থেকে, শৈশবে যতটুকু মুক্তিযুদ্ধ জানা দরকার স্তরে স্তরে প্রতি ক্লাসে একটু 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 করে তাকে শিখিয়ে শিখিয়ে আসলে একই সাথে এই জায়গাটা আমাদের বোধহয় মনে রাখা দরকার যে এই জায়গাটাতে আমরা সাংঘাতিকভাবে ভুলে যাচ্ছি বাংলাদেশ কেন জন্ম নিয়েছে, বাংলাদেশের জাতীয়তার ভিত্তি কী, বাঙালি জাতি কেন আমি বলছি, কী কারণে এটি একটি ভাষাভিত্তিক দেশ। এই জায়গাগুলো যদি আমরা আমাদের নতুন প্রজন্মকে শেখাতে না পারি তাহলে একসময় মনে করব যে পাকিস্তানের সাথে আমরা ঝগড়া করছিলাম, এই জন্য বোধহয় পাকিস্তান এক টুকরা হয়ে গেছে, আমরা আরেক টুকরা হয়ে গেছে। আমরা যে কেবলমাত্র পাকিস্তান টুকরা করে এখানে একটি নতুন দেশ স্থাপন করিনি, এই বিষয়টি আমাদের নতুন প্রজন্মকে শেখানো হয় না। এমনকি যেসব বইগুলো আমরা দেখেই ওদেরকে পাঠ্য করা হয় সেই বইগুলোতেও খুব স্পষ্ট করে এই জায়গাটা তুলে ধরা হয় না। তুলে ধরা হয় না আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, তুলে ধরা হয় না এন্টায়ার 23 বছর পাকিস্তানে ছিলাম আমরা, যে আন্দোলনগুলো হয়েছে, শিক্ষা আন্দোলন সহ 6 দফা আন্দোলন সহ পুরো বিষয়গুলো আপনি অনুপস্থিত জায়গাতে পাবেন। এর ফলাফল যেটি হবে সেটি হচ্ছে যখন সে বড় হয়ে ওঠে তখন এটি আগাছা বা পরগাছায় পরিণত হয়, এবং এই উদ্বাস্তুদের দিয়ে প্রকৃতপক্ষে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তোলাটা সত্যি সত্যি কঠিনতম একটি চ্যালেঞ্জ। জি, মোস্তাফিজ জামান, আপনার কথা সূত্র ধরে আমরা একটু রাজধানীর বাইরে, বিশেষ করে আমাদের সেই বছরব্যাপী যে খোঁজ, বারবার আমি যে কথাটি বলছিলাম, সেখানকার একটু ভিডিও ফুটেজ একটু দেখাতে চাই, যে মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা খুবই ছোট্ট একটি ভিডিও ক্লিপিংস আমরা দেখে আসবো। বাংলাদেশের মানুষ যা উৎপাদন করতো ওই সাইডে নিয়ে চলে যেত, বুঝতেছেন, যে নীল চাষ করতো, আবার বাংলাদেশের ওরাই ওদের কাছ থেকে আমাদের কিনতে হতো, বুঝতেছেন। বাংলাদেশের মানুষ শিক্ষিত হওয়া সত্ত্বেও এই ইতিহাস কই পাইছেন? ওটা স্যার বলছিল। কেউ বলতে পারবে বঙ্গবন্ধু সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে তো বলতে পারবা, তা পারবো না। তাহলে কি আমরা আসলে প্রত্যন্ত অঞ্চলের সাতক্ষীরা কিংবা তারও ভেতরকার ছবি আমরা দেখাচ্ছিলাম, এবং যে বিষয়টি বলছিলাম, যে কথাটি আপনারা বলছিলেন, এক হচ্ছে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর এই চিত্র, মাদ্রাসাগুলোর যে চিত্রটি আমরা দেখলাম, এবং সব কিছু মিলে আমরা আসলে এই পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ। শিক্ষা এবং অশিক্ষা নিয়ে কথা বলছি। আমি বিশেষ করে আমাদের আজকের যে ভিডিও ফুটেজটি আমরা এরা বিরতির আগে দেখেছিলাম সেটি নিয়ে মন্তব্য শুনতে চাই। মশিউর রহমান, আপনি কি মন্তব্য করবেন? আসলে এই কোনো বিষয়ের প্রতিক্রিয়া দ্বিতীয় নিজে বিব্রত এবং লজ্জিত হই। একজন শিক্ষক এমন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা বাংলাদেশ গঠনের ইতিহাস সেই সব বিষয়ে যেভাবে তার প্রতিক্রিয়া দেখালেন, মানে আমি তো শিক্ষার্থীরা কি শিখবে, বরং এটি ভাবি যে কাদের দ্বারা আমরা আমাদের প্রজন্মকে শেখাচ্ছি, এবং তার যে অভিব্যক্তি সেটি আমাকে ব্যথিত করেছে এবং ক্ষুব্ধ করেছে বটে।
এবং এবং এই দায় আসলে আমরা যে কোনো একজনকে দিয়ে আমাদের নিজেদের দায় এড়াতে পারি না। আমরা সারা দেশে সরকারি এবং বেসরকারি যে পরিমাণে বিশ্ববিদ্যালয় এখন পরিচালনা করছি, এমনকি যে পরিমাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন অনুমোদন দিচ্ছি, কটি বিশ্ববিদ্যালয়কে আমরা সেই শর্ত শক্তভাবে দিয়ে দিচ্ছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আবশ্যক পাঠ্য করতে হবে। আমি নির্দ্বিধায় বলতে পারি, যেটি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চালু করেছি, যে বাংলাদেশের সকল কলেজে, আমাদের অধিভুক্ত সকল কলেজে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবশ্যক পাঠ্য করেছি। এবং সেটি করাই কিন্তু শেষ কথা না, সেটিরও মনিটরিং দরকার যে আদৌ সেটি যথাযথভাবে হচ্ছে কিনা। এবং আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে এখন এটি আমাদের দায়, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণ থেকে আমাদের দায় যে এটি মনিটরিং করতে হবে। কারণ যারা 30 লক্ষ প্রাণ দিয়ে দেশ গড়ল, আজকে তার জন্য আমার মনিটরিংটি থাকবে না যে তাদের ইতিহাস আমি শেখাচ্ছি কিনা। এটি আমাদের দায়, যে মন্ত্রণালয়ে বসে, যে আমলা, যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়, যিনি শিক্ষক, আমাদের প্রত্যেকের রক্তের দায় এবং ঋণ যে তার এই ইতিহাসকে শেখাতে হবে। এবং যিনি এটি করেছেন, যিনি বলছেন, এই অভিব্যক্তি দিচ্ছেন যে শিক্ষার্থী পড়তে চায় কি চায় না, এটি চয়েসের বিষয় না, মিসবাহ কামাল যথার্থই বলেছেন। আমি মনে করি এ জাতীয় বক্তব্য বিচারের আওতায় আসা উচিত। এটি কোনো ছেলে খেলা নয়। একটি অন্য পৃথিবীর বহু রাষ্ট্র বহুভাবে গঠিত হতে পারে, বাংলাদেশ ব্যতিক্রম, যে রক্তের বিনিময়ে গড়া এবং 30 লাখ শহীদ, এত মা বোনের ইজ্জত নষ্ট হওয়া, তারপরে যে লোকটি, সেটি 5 দশকের মধ্যে আমরা ভুলে যাব। যেই মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদের বেঁচে থাকা অবস্থায় আমি মুক্তিযুদ্ধ ভুলে যাব, ইতিহাস ভুলে যাব, আমি রাজনীতির ছলে চাকা ঘুরিয়ে দিব, এই দায় নিয়ে আমি বাঁচি কিভাবে? জি, অসংখ্য ধন্যবাদ মশিউর। এবং আমরা আমাদের সঙ্গে কিন্তু একজন মুক্তিযোদ্ধাও আছেন, মোস্তফা জব্বার, আপনি কি বলবেন? না, আমি ধন্যবাদ দেই যে তিনি মুক্তিযোদ্ধাদের বিষয়ে, মুক্তিযুদ্ধের বিষয়ে, আমাদের মা বোনদের ইজ্জত এবং অন্যান্য বিষয়গুলো নিয়েছেন। কিন্তু আমি আসলে তো ওনার মুখ থেকে শুনতে চাই না। আমি শুনতে চাই যে শিশুটা কথা বলতে শিখেছে, যে শিশুটা একটু বড় হয়েছে, যে দিনে দিনে বেড়ে উঠছে, স্কুলে যাওয়া আসা শুরু করছে, সে বুঝবে মুক্তিযুদ্ধ কাকে বলে, মুক্তিযোদ্ধা কাকে বলে, কেন মুক্তিযুদ্ধ হয়েছিল, কেন মা বোনদের ইজ্জত দিতে হয়েছে। এবং এমনকি যে এই জায়গাটার মধ্যে আমাদের মাঝে মধ্যে খুব দুঃখজনক অবস্থা দেখা হয়, আমরা কিন্তু পাকিস্তান হানাদার বাহিনী শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে দেখি না আমাদের ছেলে মেয়েদেরকে। বহু ক্ষেত্রে দেখি যে কয়েকদিন আগে একটি ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশের ছেলেমেয়েরা পাকিস্তানি পতাকা নিয়ে গিয়ে তাদেরকে অভিনন্দন জানানোর মতন ঘটনাও করছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার কাছে তখন মনে হয়েছে যে আমি কি এই জাতির জন্য এই পাকিস্তানি পতাকা আমার স্টেডিয়ামে উঠবে তার জন্য যুদ্ধটা করেছিলাম? এটা হতে পারে। আমরা আবারও সাজু ভাইয়ের কাছে যেতে চাই। সাজু ভাই, আবারও আইন কি বলে? একটি বিষয় পরিষ্কার করতে চাই, যেটা মুক্তিদের ইতিহাস বিকৃত করলে কি হবে আপনারা জানেন। গত বছর 2016-তে আমাদের সংরক্ষিত আসনের যিনি এমপি ফজিলাতুন্নেসা বাপ্পি, এই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি পরস্পর হতেই ছিল, দেশে বিদেশে হতেছিল, ঠিক তার আলোকে এক উত্থাপন করেছিলেন বলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন করার জন্য ইতিমধ্যে সরকার এটার সিদ্ধান্ত নিয়েছে। আমি যতটুকু জানি ল কমিশন অলরেডি একটা খসড়া অলরেডি তৈরি করে ফেলেছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন। সেটা সংসদে একবার প্লেস হয়েছিল, পরবর্তী আবার এসেছে সংশোধন বিয়োজন করার জন্য। হয়তোবা অতি দ্রুত এটা পাস হয়ে যাবে। এটা পাস হয়ে গেলেই আমার বিশ্বাস যারা আজকে এরকম জ্ঞান পাপীর মতন জেনেও ইতিহাস বিকৃত করছে, অথবা যারা শিক্ষা দেওয়ার কথা শিক্ষার না দিয়ে বরঞ্চ কুশিক্ষা দিচ্ছে, অথবা অন্ধত্বর দিকে ধাবিত করছে, জঙ্গিবাদের দিকে ধাবিত করছে, ঠিক তাদের ক্ষেত্রে তাদের রোধ করার জন্য, তাদের প্রতিরোধ করার জন্য যদি এই আইনটি পাস হয়ে যায়, তাহলে এটা যথার্থ ভূমিকা রাখবে। আপনারা জানেন সারা বিশ্বে এরকম হলোকাস্ট ডিনায়াল ল পর্যন্ত হয়েছে, সেখানে 17টি দেশে এই ধরনের আইনও আছে। আমাদের দেশে যদি এটা হয়, তাহলে এই বিগত যে 48টি বছর এভাবে চলে আসলো, এই ধরনের ইতিহাস বিকৃতি রোধের যদি কোনো আইন থাকতো, তাহলে অবশ্যই এটা হতো না। এইটা দ্রুত পাস হলেই আরেকটি বিষয়, এটা আসলে আমি আজকের এই পরিসরে বলতে চাই, সেটা সারা দেশের ইসলামী শিক্ষা হোক, ইংলিশ মিডিয়াম স্কুল হোক বা মাদ্রাসা হোক, প্রত্যেকটা যেখানে পাঠদান শুরু হবে সেখান থেকে যেন অন্তত জাতীয় সঙ্গীত এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলন এটা ম্যান্ডেটরি করা উচিত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। এটা হোক মাদ্রাসা, এটা হোক ইংলিশ মিডিয়াম স্কুল অথবা জেনারেল এডুকেশনের হোক, সেখানে এটা ম্যান্ডেটরি করা উচিত। অর্থাৎ এখানে এটা না করার কারণে যে দেশপ্রেম
দেশপ্রেমের যে বীজ বপন সেটাই আসলে বাস্তবে হচ্ছে না। এটা না থাকার কারণে অনেকে যারা ইংলিশ মিডিয়াম পড়েন তারা দেখবেন কোনো বাংলার কোনো নিউজ শুনতে চান না, বাংলার কোনো টিভি দেখতে চান না। এই সমস্ত স্টুডেন্টরা সারাক্ষণ দেখবেন নয় ওই মোবাইল নিয়ে বসে আছে অথবা অন্যান্য কান্ট্রির যে সমস্ত ইনফরমেশন সেগুলো জানার চেষ্টা করছে, কিন্তু এই দেশপ্রেম সম্পর্কে, দেশের সম্পর্কে, ভাষার সম্পর্কে, মায়ের সম্পর্কে, মাটির সম্পর্কে কিছুই জানছে না। এই জায়গাটায় যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের দেশ সৃষ্টির যে স্বপ্ন নিয়ে আসলে বঙ্গবন্ধু এই দেশটি সৃষ্টি করেছিলেন সেটা সার্থক হবে। মুক্তিযোদ্ধারা যারা এই দেশ সৃষ্টির জন্যে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের অবশ্যই সেই প্রত্যাশা কবর থেকে হলেও পূরণ হবে। শেষ পর্যায়ে সবাইকে একবার সুযোগ দিতে চাই, মশিউর রহমান স্যার কি বলে শেষ করবেন? এক কথায় এটি বলবো যে আসলে ফোকাসটা যখন যেখানে প্রবলেম সেখানে করলে হবে না, এটা একটা সমন্বিত বিষয় এবং সেটি আমি সবসময় বলি যে গোটা বিষয় ব্যবস্থাটাকে বদলে ফেলার জন্য সাংস্কৃতিক জাগরণ মানে সামাজিক জাগরণটাই একমাত্র পথ, সেটি সমন্বিতভাবে করতে হবে। আপনি এক জায়গায় হাত দেবেন, ওরা আর এক জায়গায় আপনাকে আঘাত করবে, বরং যেটি এটা কালেকটিভলি অবশ্যই আমাদের মূল চেতনার মধ্য দিয়েই এটিকে বিকশিত করে আমাদের যে মূল মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা সেটি যত বেশি লালন করা যাবে বিষয়টি তত বেশি প্রস্ফুটিত হবে এবং দেশ এবং আমাদের এই চিন্তাধারাটা এগিয়ে যাবেই। মানে এই অশুভ কোনো কিছু বেশি দিন টেকে না, কিন্তু তার জন্য শুভ কামনার লোকরা যত বেশি ঝিমিয়ে থাকবে, বসে থাকবে, তত অশুভ তত্ত্বটা বাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মোস্তফা জব্বার আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব এবং আপনি ভাবতে থাকুন মানে কি বলবেন। তার আগে আমি মির্জা কামাল স্যারের সমাপনী এবং শেষ বক্তব্য শুনতে চাই। আমি বলবো যে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক চেতনা কিভাবে আমরা আমাদের ছাত্র সমাজের মধ্যে বিস্তৃত করব, সেজন্য অনতিবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত এ ব্যাপারে যারা এক্সপার্টস আছেন, হিস্টোরিয়ানস আছেন, তাদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করা এবং সেই কমিটি এ ব্যাপারে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান সরকারের কাছে দেবে, শিক্ষা মন্ত্রণালয় দেবে এবং সেটাকে পর্যালোচনার পরে যেন কার্যকর করার অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার একমুখী শিক্ষা প্রবর্তনের যে লক্ষ্যটা আমাদের সংবিধানে ছিল সেই লক্ষ্যে কিন্তু কার্যক্রম হাতে নেওয়া দরকার এবং বাংলাদেশের ইতিহাস এবং আপনার বাংলা সাহিত্য সকল পর্যায়ে বাধ্যতামূলক করা দরকার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানটি রাত 2:15 এবং পরের দিন সকাল 7:15 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। মোস্তফা জব্বার আপনার সমাপনী এবং শেষ বক্তব্য। হ্যাঁ, আমি খুব ছোট্ট করে যেটি বলবো, এই পুরো বিষয়টাকে আমি মনে করি এটি রাজনৈতিক আন্দোলনের অংশ। মুক্তিযুদ্ধ একটি রাজনৈতিক ঘটনা, বাংলাদেশের জন্ম রাজনৈতিক ঘটনা এবং বাংলাদেশকে তার জন্মের ঠিকানায় স্থাপন করা এটি একটি রাজনৈতিক আন্দোলন। আমরা কেমন করে জানি ওই আন্দোলনটা খুব শিথিল করে ফেলেছি। আমার মনে হয় দেশের প্রত্যেকটি মানুষকে আমরা 71-এ যে চেতনায় যুদ্ধ করেছিলাম সেই চেতনাটা একটি আন্দোলন হিসেবে গড়ে তোলা উচিত সর্বত্র, সকল মানুষের কাছে, সকল স্তরের ক্ষেত্রে। কেবল ছাত্রছাত্রীদের কথা বলেই যেন আমরা শান্ত না হয়ে যাই, সকলের জন্য এটা প্রযোজ্য। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও মনে করিয়ে দিতে চাই যে রাত 2:15 এবং পরের দিন সকাল 7:15 পুনঃপ্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, কিন্তু তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস, সেখানে সহকর্মী নওরোজ ইমতিয়াজ আছে। আমরা সরাসরি তার কাছে চলে যাই। নওরোজ। প্রণব সহপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলেন, আরও সময় পেলে হয়তো আমরা আরও বিস্তারিত আকারে শুনতে পেতাম। আমরা দর্শক এখন শুরু করতে যাচ্ছি পলিটিক্স প্লাস, যেটা আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পানি সম্পদ ব্যবস্থাপনা। আমাদের সঙ্গে দুজন অতিথি থাকবেন। পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান, থাকবেন CGIS এর উপনির্বাহী পরিচালক মালিক ফিদায়ে খান। তাদের কথা শুনবো তাদের বিশ্লেষণ এবং সুপারিশ। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে শুরু হবে আমাদের আলোচনা, সঙ্গে থাকবেন।